হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটা ফিল্ম নিয়ে, যেটা 2016 রিলিজ হয়েছিল। ঠিক আছে, সেই ফিল্মটা তখন অডিয়েন্সরা সেইভাবে দেখতে যায়নি, ঠিক আছে, সেইভাবে দর্শকরা হলে ভিড় করেনি। কিন্তু ফিল্মটা কিছুদিন পর, মানে কিছু বছর পর, 1 বছর 1.5 বছর পর, সেই ফিল্মটার কিছু কিছু ক্লিপস, কিছু কিছু গান, ঠিক আছে, সেগুলো এত ভাইরাল হয়ে থাকে এবং এতটা একটা কাল্ট স্টেটাস পেয়ে যায় ফিল্মটা, যে সেই ফিল্মটা যখন রিলিজ করা হচ্ছে আজকের দিনে, মানে 2025-এ, তখন কিন্তু সেই ফিল্মটার ফার্স্ট ডে যে কালেকশন, ঠিক আছে, সেটা যতগুলো ইন্ডিয়ান হিস্ট্রি অফ সিনেমাতে যতগুলো সিনেমা এখনো পর্যন্ত রিলিজ করা হয়েছে, সেই সব সিনেমাকে পেছনে ফেলে নাম্বার ওয়ান পজিশনে চলে এসেছে হচ্ছে একটা সিনেমা যেটা ফার্স্ট ডে কালেকশন করেছে পুরো একটা ফ্রেশ সিনেমার মতো। একটা দেবা, যেটা শাহিদ কাপুরের 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে একটা ফ্রেশ সিনেমা হিসাবে, সেরকমই কিন্তু একটা রিলিজ হওয়া একটা সিনেমা যেটা কিনা 4,80,00,000 টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে ফার্স্ট ডে নেট কালেকশন। এবং এটা কিন্তু রিলিজের ক্ষেত্রে যদি আমি ধরি, সেটা কিন্তু নাম্বার ওয়ান পজিশনে আছে সেই ফিল্মটা, এবং এটা কিন্তু রেকর্ড একটা, মানে অল টাইম রেকর্ড। কোনো ফিল্ম রিলিজের মানে রিলিজ করার পর এরকম লেভেলের কালেকশন কিন্তু আজ পর্যন্ত করে দেখাতে পারেনি। সেটা সব থেকে নাম্বার ওয়ান পজিশনে ছিল তুম্বাড, সেটাকেও ব্রেক করেছে এই ফিল্মটা। এবং একটা পুরো ফ্রেশ ফিল্ম যেরকম কালেকশন করে নেট কালেকশন 4 কোটি টাকা, যেরকম একটা মানে যারা একটু নিচের লেভেলের স্টার আছে তাদের যেরকম ফিল্ম, ঠিক এই ফিল্মটা কিন্তু 9 বছর পর রিলিজের পরে 4 কোটি টাকা বিজনেস করেছে, 4 কোটি প্লাস। এবং দুদিনে এই ফিল্মটা 9 কোটি প্লাস বিজনেস করেছে। জাস্ট ভাবুন সেই ফিল্মটার রিকল ভ্যালু, সেই ফিল্মটার স্টেটাসটা কোথায়, সেই ফিল্মটার একটা যে মানে রিপিট ভ্যালু, সেই ফিল্মটা দেখার অডিয়েন্স কিভাবে দিনের পর দিন 9 বছর পর তৈরি হয়েছে, এবং সেই ফিল্মটা এখন আগুন লাগাচ্ছে বক্স অফিসে। ফিল্মটা হচ্ছে, আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন কি ফিল্মের কথা বলছি, সনম তেরি কসম। ইয়েস, 2016 সালের 5ই ফেব্রুয়ারি রিলিজ হওয়া সিনেমা, যেটার নাম হচ্ছে সনম তেরি কসম, স্টারিং হর্ষবর্ধন রানে এবং মাওরা ওকেন, যে হচ্ছে আমাদের হকেন, যে হচ্ছে আমাদের পাকিস্তানি অ্যাক্ট্রেস, ঠিক আছে, এবং হর্ষবর্ধন রানে সেই ফিল্মটাতে ডেবিউ করেছিল। এই ফিল্মটার ডিরেক্টর রাধিকা রাও, এবং তার সাথে সাথে বিনয় সাপ্রু আছে তার পার্টনার। ঠিক আছে, এই ফিল্মটা যে ডিরেক্টর, এই যে ডিরেক্টরটা বিনয় সাপ্রু আর আমাদের মানে রাধিকা রাওয়ের কথা বলছি। এর আগে এই আমাদের রিসেন্টলি 2023-এ ইয়ারিয়া 2 বলে যে সিনেমাটি সে ডিরেক্ট করেছিল, তার আগে সনম তেরি কসম সিনেমাটি ডিরেক্ট করেছে। এবং এই মানে ডিরেক্টরটা রাধিকা রাও, সে কিন্তু মানে অনেক গানও ডিরেক্ট করেছে, যেমন দাবাং দাবাং 2 এর, ঠিক আছে, অনেক গান ডিরেক্ট করেছে সালমান খানের প্রচুর ফিল্মে। প্রেম রতন ধন পায়ো, আমাদের এইদিকে যাই হো, অনেক গান সে ডিরেক্ট করেছে এই রাধিকা রাও। এবং সে এই ফিল্মটাও ডিরেক্ট করেছিল সনম তেরি কসম। এবার 2016 সালে রিলিজ হওয়া ফিল্ম, ঠিক আছে, সেই ফিল্মটা আমার এখনও কেন এতদিন দেখা হয়নি, এবং আমি এতদিন পর যখন রিলিজ হচ্ছে তখন কেন রিভিউ করছি, সেই সব নিয়ে কথা হবে। ফিল্মটা কিরকম হয়েছে, ফিল্মটা কেমন লাগলো আমার, সেটা নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সনম তেরি কসম, তারও আগে আমি এটা বলতে চাই, এই ফিল্মটা যখন বেরোয়, ঠিক আছে, 2016 সাল আমার খুব ভালো করে মনে আছে, এবং আমার রিমার্কেবল সাল হচ্ছে 2016। ওই সালটা আমি কোনোদিন ভুলতে পারবো না। তো তখন এই 2016 সাল, তখন আমি তো সিনেমা দেখা অনেক আগে থেকে চালু করছি, মানে লাইক 2011 বা 12 থেকে, মানে আমি ফুল টু সিনেমা দেখতাম। ঠিক আছে, তখন আমি আল্লু অর্জুনের ফার্স্ট ফিল্ম দেখে হচ্ছে আমাদের জুলাই, যেটা হচ্ছে ডেঞ্জারাস ক্ল্যারি বলে নাম। তো সেই ফিল্মটা দেখার পর থেকে আমি আল্লু অর্জুনের ফ্যান হয়। এবং তারপরে আমি 2010 মনে হচ্ছে, হ্যাঁ 10 থেকে মনে হচ্ছে আমি মেবি ফিল্ম দেখি। তারপর 2012-তে জুলাই বেরিয়েছিল, ঠিক আছে, 2013-তে আমি ডেঞ্জারাস ক্লেরি দেখি, তখন থেকে আমি আল্লু অর্জুনের ফ্যান। এবং 2010-এ কিন্তু আমি আয়রন ম্যান দেখেছিলাম, হলিউডের সিনেমা, তখন থেকে আমি রবার্ট ডুনি জুনিয়রের বিগ ফ্যান। এই দুজনের ফ্যান হচ্ছে আমি 2010 থেকে, এবং 2013-র মধ্যে দুজনের বিগেস্ট আমি একটা ফ্যান। এবার ওই 2011 থেকে 2000 এখনো 25 পর্যন্ত, ঠিক আছে, এবার 2011 থেকে 2017-18 পর্যন্ত আমি খুব মানে বাইরের সিনেমা বেশি দেখতাম। আমি বলিউড সিনেমা খুবই কম দেখতাম, সত্যি বলছি। তখন মানে খুব যেগুলো একটা সালমান শাহরুখ আমিরের সিনেমা, আমির খানের সিনেমা বিশাল দেখতাম আমি, সালমান শাহরুখ আমিরের বা ঋত্বিক, এরকম যারা এ লিস্টের স্টার, ঠিক আছে, তখন ডেবিউ যারা করতো তাদের ফিল্ম আমি অতটা দেখতাম না, এবং অতটাও চর্চা ছিল না বলিউড ফিল্মে। সাউথ বিশাল দেখতাম, আমাদের হলিউডের কাজ তো মানে ভরে ভরে দেখতাম। আমি হলিউড কাজ বিশাল দেখেছি ওই টাইমে, 2011 থেকে 2018 পর্যন্ত হলিউডের কাজ মারাত্মক লেভেলে দেখেছি। এবং এই ফিল্মটা যখন রিলিজ হয় 2016, তখন মার্বেল নতুন নতুন মার্কেটে উঠছে, মার্বেল। তখন ক্যাপ্টেন আমেরিকার ফার্স্ট অ্যাভেঞ্জার্স, ঠিক আছে, তার ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার, আয়রন ম্যান 2, আয়রন ম্যান 3, এদিকে আমাদের অ্যাভেঞ্জার্স, ঠিক আছে, মানে 2016-তে ডক্টর স্ট্রেঞ্জও মেবি বেরিয়েছিল। তো সেই সব ফিল্মগুলো আমি বিশাল মানে কানেকশানটা আমি খুঁজে বেড়াতাম, যে ক্রস ওভার হচ্ছে এবং মার্বেল একটা ইউনিভার্স তৈরি করছে, এই ভিলেনটা থ্যানোস, তাকে দেখানো হবে। এবং মার্বেলের ফিল্ম আমি রিপিটে দেখতাম, এক এক দিনে মানে 2-3টে করে ফিল্ম দেখতাম, তাও আবার রিপিটে। তখন মার্বেলের বিশাল লেভেলে আমার ক্রেজ ছিল। এবং তখন অরিজিৎ সিং, অঙ্কিত তিওয়ারি, জুবিন নটিয়াল তখনও
তখনও অনেকটা পরে ওঠে। অঙ্কিত তিওয়ারি অরিজিৎ সিংয়ের তো ওখানে পিক টাইম ছিল, এবং অরিজিৎ সিং ওই টাইমটায় যেসব কাজ করে গেছে, ওই মানে এরা ছিল, গোল্ডেন এরা ছিল অরিজিৎ সিংয়ের ওই টাইমটা। তখন অরিজিৎ সিং ওঠে, অঙ্কিত তিওয়ারি ওঠে, রয় ফিল্ম থেকে অঙ্কিত তিওয়ারির একটা মানে জান পেহচান হয়, সে আরও বিশাল মাথা খারাপ করে দেয়, আমাদের আশিকি টুয়েতে মাথা খারাপ করে দেয়। তারপরে এই ফিল্মটায় সনম তেরি কসমে অঙ্কিত তিওয়ারির গান আছে, তখন অরিজিৎ, অঙ্কিত থেকে জুবিন নটিয়াল, এদের পিক টাইম, এরা উঠছে এবং তখন মারাত্মক লেভেলে গানগুলো হিট হতো। এবং 2014, 13, 15, 16তে যেসব গান আমরা পেয়েছি বলিউড ইন্ডাস্ট্রি বলি বা আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রি বলি, সেই গান কিন্তু এখনো পর্যন্ত আর কেউ পায়নি। তো তখন ওদের পিক টাইম, এবং তখন এই যে ফিল্মগুলো রিলিজ হতো, সনম তেরি কসম, আশিকি টু, এবং এই 2016তে ফেব্রুয়ারি মাসে আবার একটা সিনেমা রিলিজ হয়েছিল যেটার নাম হচ্ছে সনম রে, স্টারিং পুলকিত সম্রাট, ইয়ামি গৌতম, তখন মিউজিক ছিল তাতে অরিজিৎ সিং এর ভোরে ভোরে মিউজিক ছিল। সেই ফিল্মটারও মিউজিক অ্যালবাম এতটা লেভেলে হিট হয়, সেটাও টি সিরিজ প্রডিউস করেছিল। আমি ডিরেক্টরটার নামটা হয়তো ভুলে যাচ্ছি এই মুহূর্তে, কিন্তু সনম রে সিনেমাটাও কিন্তু আমি বিশাল একটা হেভি, আমার মনে হয় ব্যাপক একটা ফিল্ম। আমি ওইটা রিপিটে 3-4 বার দেখেছিলাম, তখন হল ফিল্ম ডাউনলোড করে দেখতাম, ঠিক আছে, মানে যখন নতুন রিলিজ হতো একটা দুটো হয়তো হলে দেখেছি, বাকি সবই হল ফিল্ম দেখতাম। তখন এই সনম রে ফিল্মটা বিশাল লেভেলে ক্রেজ ছিল, তখন ওই ফিল্মটা আমি দেখেছিলাম। গানগুলো মারাত্মক লেভেলে হিট হতো, অরিজিৎ সিং সে মাথা খারাপ করে দিত, জাস্ট ফাটিয়ে বেরিয়ে যেত। তারপরে ওই সময় বেরিয়েছিল কিছুদিন আগে জানুয়ারি মাসে এয়ারলিফট, তখন ওই গানটা সোচ না সকে, ঠিক আছে, অরিজিৎ সিং এর কাল্ট মানে ফলোইং ওই গানটার আছে, এবং ওই গানটা রিপিট মোডে লুপে শুনতাম আমি। আর ওই এয়ারলিফটের তখন ওই রকম উঠছে মার্কেটে সনম রে, এদিকে সনম তেরি কসম। এবার এইটা হয়ে গেছে কি, আমি এয়ারলিফট, তারপরে আমাদের এই ফেব্রুয়ারি মাসের যেটা রিলিজ হয়েছিল মানে আমার সনম রে, এই দুটো সিনেমা কিন্তু প্রথম দিনই দেখে নিয়েছিলাম। এই না, সরি, প্রথম দিন না, এয়ারলিফট আমার দেখা ছিল না। এয়ারলিফট আমি দেখেছি রিসেন্টলি 2-1.5 বছর আগে, মানে আমি এয়ারলিফট দেখেছি। এয়ারলিফট আমার দেখা ছিল না, শুধু সনম তেরি কসমটা দেখা ছিল, অক্ষয় কুমারের হাউসফুল 3 দেখা ছিল, ঠিক আছে, তখন বিশাল লেভেল। এবং তখন আমি হলিউডের ফিল্ম বেশি দেখতাম, বলিউডের ফিল্ম অতটা দেখতাম না। তো সনম রে ওইটা দেখেছিলাম, এবং সনম রেটা দেখার পিছনে একটা কারণ আছে আমার পার্সোনাল লাইফে, সেটা আমি বলতে চাই না। তো এই সনম তেরি কসম এবং এয়ারলিফট এই দুটো দেখা ছিল না। তো এয়ারলিফট তো আমি তাও 2 বছর না 1.5 বছর আগে দেখলাম, ঠিক আছে, এই রিসেন্টলি। সনম তেরি কসমটা দেখা হয়নি। এবার এরকম করতে করতে সিনেমা দেখে গেছি, এই সনম তেরি কসম এর গান বেরিয়েছে, বিশাল লেভেলে হিট হয়েছে, আমি জানি যে একটা ফলোইং তৈরি করছে আস্তে আস্তে, এবং প্রচুর লেভেলে মারাত্মক লেভেলে ভাইরাল হয়েছিল। কিন্তু সেই তখন থেকে এই ফিল্মটা আমি দেখবো করে আজ 9 বছর হয়ে গেল, কোনো সময় দেখতে পারিনি। দেখতে কেন পারিনি, এই ফিল্মটা যখনই আমি দেখবো ভাবি, ঠিক তারপরে আমি ভুলে যাই যে এই ফিল্মটা মানে আমি দেখবো। কারণ যখন এর গানটা আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় বা একটা ক্লিপ ভাইরাল হচ্ছে দেখছি, তখনই আমার মনে পড়ছে, তারপরে আমি আবার ভুলে যাচ্ছি। কারণ তারপর আবার নতুন নতুন সিনেমা বেরিয়ে যাচ্ছে, প্রচুর সিনেমা বেরোচ্ছে, ঠিক আছে, আর যেদিন রিভিউ চালু করছি তারপর থেকে তো পুরোনো সিনেমা দেখা ভুলেই গেছি, শুধু নতুন কন্টেন্ট যেগুলো রিলিজ হচ্ছে আগে সেগুলো রিভিউ করি, তারপরে ফ্রি টাইম পেলে তখন ওল্ড যে কন্টেন্ট, পুরোনো কন্টেন্ট সেগুলো দেখি। তো এরকম করে এত দিন ধরে, এবং 2000 যেরকম বললাম 16 থেকে 20, 18 লকডাউন পর্যন্ত আমি ইন্টারন্যাশনাল কন্টেন্ট বিশাল দেখেছি, হলিউডের ফিল্ম প্রচুর দেখেছি, যার মধ্যে অর্ধেক ফিল্ম আমার নিজের মনে নেই যে কী ফিল্ম দেখেছি। তো তাই জন্য এটা দেখা হয়নি। ফাইনালি 2025-এ যখন এটা রিলিজের অ্যানাউন্সমেন্ট হলো, আমি আপডেট ভিডিওতে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। তো তারপরে যখন রিলিজ হলো 7 তারিখে, তখন আমার মনে নেই, আমি 7 তারিখ ব্যাডাস রবি কুমার দেখে এসেছি হলে, ঠিক আছে, সনম তেরি কসম আমি রিলিজে হলে দেখতে যাইনি, ঠিক আছে, আমি বাড়িতেই দেখেছি। তো 7 তারিখও মনে নেই, 8 তারিখ, হ্যাঁ কালকে রাতে আমার এটা মনে পড়ে যে ফিল্মটা দেখবো, সঙ্গে সঙ্গে আমি দেখেছি। এবং কেমন লাগলো এই ফিল্মটা আমার, সেটা নিয়ে কথা বলবো। তো এক লাইনে যদি বলি, এই ফিল্মটা কিন্তু খুবই একটা হেভি ফিল্ম, ঠিক আছে, কিন্তু ফিল্মটার মধ্যে লুপ হলসও আছে, এমন নয় যে এটা মানে পুরোই ট্রু একটা পিওর একটা হেভি একটা ফিল্ম। মানে ফিল্মটার মধ্যে কিছু কিছু জায়গায় আমি কানেকশন লস্ট পেয়েছি, ঠিক আছে, যেগুলো আমার কাছে মনে হয় রাইটিংয়ে একটু প্রবলেম আছে, হালকা হালকা কিছু কিছু জায়গায়। কিন্তু ওভারঅল ফিল্মটা যদি বলি, ফিল্মটার লাস্ট 40 মিনিট মানে সেকেন্ড হাফ থেকে ফিল্মটার যে মোড়টা ঘোরায়, এবং সেখানে যে ইমোশনাল সিন ফিল্মটা মানে ডেলিভার করা আমাদের সামনে, ইমোশনাল সিকোয়েন্স, সেই প্রত্যেকটা ইমোশন সেখানে মানে অ্যাক্টার্সদের পারফরমেন্স মানে সেগুলো আউটস্ট্যান্ডিং। এবং প্রি ক্লাইম্যাক্স বা ক্লাইম্যাক্স এই ফিল্মটা জাস্ট আপনাকে ছুঁয়ে বেরিয়ে যাবে, আপনি জাস্ট পুরো কেঁদে ফেলবেন, এতটা ইমোশনাল হয়ে যায় ফিল্মটা লাস্টের দিকে। এবং এই জন্যেই কিন্তু এই ফিল্মটার মানে এত একটা ব্যাপক ফলোয়িং, এত একটা কাল্ট ফলোয়িং। এবং এই ফিল্মটা সব থেকে যেটা স্ট্রং, আমি গল্প কিছু বলবো না, গল্পটা আপনারা সকলেই জেনে গেছেন, 9 বছর হয়ে গেছে ফিল্মটা, অধিকাংশ লোকের দেখে নিয়েছে, মানে এমন হয়তো কেউই নেই আমি বাদে যে এই ফিল্মটা দেখেনি। তাও ফিল্মটা রিলিজে এত ভিড় করে মানুষ দেখতে যাচ্ছে, বুঝতেই পারছেন ফিল্মটার রিকল ভ্যালু কোথায় আছে।
তো এই ফিল্মটা যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু অডিয়েন্সরা এইভাবে করেনি, ঠিক আছে। ফিল্মটা ফার্স্ট ডেবিউ ফিল্মই ছিল অ্যাক্টর অ্যাক্ট্রেসদের, কিন্তু তাদের সেটা মুখ থুবড়ে পড়ে। 9 কোটি টাকার নেট কালেকশন করেছিল এবং ওয়ার্ল্ড ওয়াইড 16 কোটি টাকার কালেকশন করেছিল। এখানে 9 কোটি টাকার নেট কালেকশন মাত্র 2 দিনে করেছে রি রিলিজের। এবার জাস্ট ভাবুন এই কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়াতে চলেছে। আমার মনে হচ্ছে এই কালেকশনটা খুব ইজিলি 50 কোটি পার হয়ে যাবে এবং এটা হিস্ট্রি ক্রিয়েট হবে যে রি রিলিজের কোনো ফিল্ম 50 কোটি টাকা প্লাস ওপেনিং নিয়েছে। তো এই ফিল্মটা যেরকম বললাম, গল্প আপনার সকলেই জানেন, লাভ স্টোরি ফিল্ম। একটা মেয়ে একটা ছেলের সাথে প্রেম হচ্ছে, তারপরে তারা কিভাবে আলাদা হচ্ছে, নাকি একজনের কি হচ্ছে, সেই সব দেখার জন্য ফিল্মটা দেখতে হবে। গল্প লেভেলে আমি ঢুকছি না। তো এই ফিল্মটার যে এক্সিকিউশন প্রেজেন্টেশন সেটা কিন্তু খুব সুন্দর, সেটাকে হেভিভাবে মানে ব্লেন্ড করেছে। কিন্তু ফিল্মটার মাঝখানে কিছু কিছু জায়গায় কানেকশনটা এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যেখানে আপনি ভাববেন একটা কিছু এক্সপেক্ট করবেন, সেখান থেকে না ফিল্মটা একটু ভটকে যায়। যেমন একটা সিন আছে, মানে মেয়েটা একটা ছেলেটার সাথে প্রথমবার ফার্স্ট টাইম বেডে করবে, ঠিক আছে, এরকম একটা জিনিস করবে। তারপরে সকালে উঠে সেই মেয়েটা অন্য কারোর সাথে পালিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কিছুদিন মানে কিছুক্ষণ পর ছেলেটা খুঁজছে, মানে কিছুক্ষণ পর না, হ্যাঁ কিছুদিন পর ছেলেটা খুঁজছে হঠাৎ করে আবার, ঠিক আছে, তাকে খুঁজে বেড়াচ্ছে। এবার তাদের খোঁজ টোজ নিয়ে আবার দেখছে সে একটা জঙ্গলে গিয়ে বসে আছে, আবার সেখানে তাদের হচ্ছে, আবার সেখানেও তাদের প্রেম হচ্ছে না, সেখানেও তারা বুঝতে পারছে না। তো এইসব কিছু কিছু সিনস আমার মনে হয় একটু আমার ডিসকানেক্ট ফিল করেছি, অতটা কানেক্ট হয় না। মানে স্ক্রিন প্লেটা যেইভাবে চলতে থাকে সেই হিসাবে স্ক্রিন প্লেটাকে আরও অন্যভাবে করা দরকার ছিল, ঠিক আছে। এবং যদি এখানে শুধু মানে একতরফা প্রেমই দেখিয়ে যেত, বা মানে ধরুন দুতরফাও যদি প্রেম দেখাতো, সেটা আরও ভালো হতো। মানে এই যে ফরম্যাটটা, এটা এর আগেও আমরা অনেক ফিল্মে দেখেছি যে একজনকে লাইক করে কিন্তু সে তার বিয়ে অন্যজনের সাথে দিতে চাইছে, কিন্তু মানে যেহেতু সে নিজে খারাপ তাই জন্য সে খারাপের সাথে থাকতে দিতে চায় না। কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি একটা টাইমে যে সে কিন্তু তাকেই চাইছে, ঠিক আছে, তার জন্য হয়ে যাচ্ছে, কিন্তু সেটা সে গিয়ে বলতে পারছে না। তো এই টেমপ্লেটটা কিন্তু খুব আমরা অনেক জানাশোনা দেখেছি, কিন্তু এইখানে কানেকশনটা যেন মাঝে মাঝে আমরা কোথাও ফিল্মটা থেকে ছেড়ে ছেড়ে যায় মনে হয়, ঠিক আছে। মানে একটা জিনিস আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে না, এবং ওইটাই আমার একটু অড মনে হয়েছে স্ক্রিন প্লের মধ্যে। বাকি কিছু একটু আর একটা দুটো প্রবলেম যেমন হয়েছে যে খিচমেরি ফটো যে গানটা, ঠিক আছে, ওইটা যেন ফিল্মটার হিসাবে আমার মনে হয় যে ঠিক মতো যায়নি। সেখানে একটু মানে ফিল্মি একটা ফিকশনাল ব্যাপার একটা চলে আসে, মানে একটা সিনেম্যাটিক ব্যাপার চলে আসে যে এটা সিনেমার, যেহেতু সিনেমা ওই জন্য এন্টারটেনমেন্ট দিতে হবে, একটা বলিউডের একটা গান রেখে দিলাম, এরকম একটা মনে হলো। কারণ খুবই রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো হয়েছে ফিল্মটাকে, ঠিক আছে। ফিল্মটা একটা জেনুইন কাহিনী হয়তো আমরা দেখতে পাই, ঠিক আছে, মানে যেটা হয়তো সচরাচর ঘটে, খুব রেলিভেন্ট। কিন্তু এই মাঝখানে যে খিচমেরি ফটো, যে গানটা চলে এলো ওইভাবে, ওখানে যেসব জিনিসপত্রগুলো অ্যাক্ট্রেসটা করছে, ওইটা আমার ঠিক বিলিভেবল মনে হলো না, এবং ওইটা আমার একটু অড মনে হলো সিনেমাটার থেকে। মানে সিনেমাটা যতটা রিয়েলিস্টিক আপনি যতটা সিরিয়াসভাবে চলছিল, ওইটা যেন একটু মানে আমি বললাম যেরকম যে সিনেমা বলে একটু দিতে হবে, যেন মনে হবে আপনি সিনেমা দেখছেন, এরকম একটা ফিল করিয়ে দিল ওই পারফরমেন্সটা দিয়ে। সেটা ঠিক আছে, বাকি যে গানগুলো আছে সেগুলো আমি বলবো খুব ভালো। এবং এখানে যেটা সব থেকে স্ট্রং এবং হাইলি স্ট্রং পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এখানে অ্যাক্ট্রেস মাওরা হোকেন, সে দারুণ দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, এবং তার পারফরমেন্স এই ফিল্মটাকে একটা আলাদা লেভেলে নিয়ে যায়। সে একমাত্র এই ফিল্মটার একটা এমন জিনিস যেখানে একার কাঁধে পুরো ফিল্মটা নিয়ে গেছে। আমরা সবসময় দেখি যে হিরো একার কাঁধে পুরো ফিল্মটা নিয়ে যায়, এখানে কিন্তু মাওরা হোকেন তার ডেবিউ ফিল্ম, এবং এরকম পারফরমেন্স আমি সত্যি বলছি দেখিনি। মানে ডেবিউ ফিল্ম থেকে এরকম পারফরমেন্স আমি এই প্রথম দেখলাম, এবং তার সে যখন ইমোশনাল হচ্ছে, সে যখন কাঁদছে না, আপনার চোখে জল চলে আসবে, সে এতটা একটা হেভি পারফরমেন্স দিচ্ছে এখানে। হর্ষবর্ধন রানে তাকে দেখে মনে হয়েছে খুব স্ট্রং পারফরমেন্স দিচ্ছে যতক্ষণ না সে কথা বলে। সে যখন ডায়লগ ডেলিভারি করছে না, তারপরে আপনার ঠিক অতটা বিলিভেবল হচ্ছে না, এবং তার ডায়লগগুলো মানে ইমোশনের সাথে সেইভাবে যেন কথাবার্তা, যখন কথা বলছে ইমোশনটা যেন সেইভাবে আমরা ফিল করতে পারছি না। যতটা সে চুপ করে তার চোখের মাধ্যম দিয়ে, তার এক্সপ্রেশনের মাধ্যম দিয়ে আমরা ফিল করছি, ততটা কিন্তু তার কথার মাধ্যম দিয়ে আমরা ফিল করছি না। যখন সে কিছু বলছে না, তখন এই মানে তার অ্যাক্টিংটা যেন পড়ে যাচ্ছে। তখন সে চুপ করে আছে, তার এক্সপ্রেশন, তার ওই যে ফিজিক্স অত সুন্দর, সে খুব স্ট্রং, ঠিক আছে। সে যখন হাতে গ্লাস ভেঙে দিচ্ছে, সেই সব সিনগুলো কিন্তু মারাত্মক পারফরমেন্স তার সেখানে। কিন্তু যখনই সে কথা বলে দিচ্ছে, তখন কিন্তু অ্যাক্ট্রেস মাওরা হোকেনের সামনে সে কিন্তু মানে তার পারফরমেন্স পড়ে যাচ্ছে, এবং তাকে মানে অতটা হেভি মনে হচ্ছে না। কিন্তু মাওরা হোকেন সে মানে এমনি সিনেও যেরকম ইনোসেন্ট যেরকম পারফরমেন্স দিয়েছে, সে ইমোশনাল সিনে যেরকম পারফরমেন্স দিয়েছে, শুধু দুর্দান্ত দারুণ একটা পারফরমেন্স দিয়েছে সে পুরো ফিল্ম জুড়ে সে হচ্ছে এই ফিল্মের সুপার হিরো। তারপরে তার বাবার চরিত্রে যে প্লে করেছে এখানে, যে একটা মানে সাউথ ইন্ডিয়ান লোক, সে কিছু কিছু জায়গায় এতটা হেভি পারফরমেন্স দিয়েছে যে মানে সে কাঁদাবে, সে কষ্ট দেওয়াবে, এবং সে খুব কঠোর, ঠিক আছে। সে একটা সিনে তার নিজের মেয়েকেই মানে বলে দিচ্ছে যে মরে গেছে, ঠিক আছে, তার মানে ক্রিয়াকারণ করছে। আবার লাস্টে যখন সে যেটা রিয়েলাইজ করছে, সেখানে তার যে পারফরমেন্স সেটা দুর্দান্ত। এবং এইখানে বাকি আর সাপোর্টিং কাস্টে যারা পারফরমেন্স ছিল তাদের ঠিকঠাক, মাটার পারফরমেন্সও ঠিকঠাক, এখানে একটা মানে থাকবে, ছেলে থাকবে, তারও পারফরমেন্স ঠিকঠাক। মেন হচ্ছে এখানে আমাদের মাওরা হোকেন, সে একা পুরো দমে এই ফিল্মটা নিয়ে গেছে। এবং ফিল্মটার যেটা আর একটা সব থেকে স্ট্রং পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে ব্যাডাস রবি কুমার। ইয়েস, হিমেশ রেশমিয়া এই ফিল্মটা কিন্তু ওয়ান অফ দ্য
বিগেস্ট একটা বলবো হাইলাইট, এবং সে কিন্তু এই ফিল্মের আর একটা হিরো। এবং এটা হর্ষবর্ধন রানেও কিন্তু ইন্টারভিউতেও বলেছে মির্চিতে যে হিমেশ রেশমিয়া এই ফিল্মটার মানে একটা হিরো। এবং আমিও সেটা মানি, এই ফিল্মের গান যেই লেভেলে ভাইরাল হয়েছিল, যেই লেভেলের লোকের কাছে পৌঁছেছে, তাই জন্য কিন্তু এই ফিল্মটা এখনও এতটা রিকল ভ্যালু। সানাম তেরি কাসমের প্রত্যেকটা গান সেই সময় বিশাল ভাইরাল হয়েছিল, এখনও কিন্তু সেই গানগুলো প্রচুর মানে রিলস আমরা প্রচুর মানে ক্লিপসে দেখতে পাই, তো ব্যাপক লেভেলে ভাইরাল হওয়া গান ওইগুলো, ঠিক আছে। সেই জন্য হিমেশ রেশমিয়া মিউজিক করেছিল এই ফিল্মের। এবং কে বলবে ব্যারাজ রবি কুমার দেয় হিমেশ রেশমিয়া, সে এরকম এরকম জিনিস সিনেমাতে গান দিয়েছে, গান ডেলিভার করেছে, মারাত্মক লেভেলে কিছু গান আছে, স্ট্রং একটা পারফরমেন্সের সাথে হেভি একটা প্রি ক্লাইম্যাক্স, সেকেন্ড হাফটা দারুণ স্ট্রং, একটা ফার্স্ট হাফের প্রথম থেকে খুব এঙ্গেজিং হয়েছে ফিল্মটা। মাঝখানে কিছু কিছু পোর্শন আমার মনে হয় যে ফিল্মটা একটু মানে অন্য টাইপের হয়ে গেছে, এবং দিল হে মুশকিলের ফিল্মটার কথা আমার মনে করছিল, তার যে কিছুটা স্ট্রাকচার এখানেও ইউজ করা হয়েছে, যেটা আমার দেখে মনে হলো দিল হে মুশকিল 16তেই বেরিয়েছিল, এর পরে হয়তো এটাতে হতে পারে যে সানাম তেরি কাসম থেকে ইন্সপায়ার্ড হয়ে গল্পটা ওইভাবে লিখেছিল মানে কারণ জোয়ারের ওই ফিল্মটা। তো সেই ফিল্মটার কথা মনে করায়, বাকি গান হেভি, ফিল্মের পারফরমেন্স দুর্দান্ত, স্ট্রং মিউজিক, এবং এখানে মানে কিছু কিছু জায়গায় একটা দুটো জায়গায় আমার ফিল্মটা একটু পড়ে গেছে মনে হয়েছে, ঠিক আছে। বাকি কিন্তু পুরো ফিল্মটা এবং একটা একটা কিছু কিছু জায়গায় না খুব রিপিট মনে হয় ফিল্মটা, যে একই জিনিস আবার রিপিটে আমাদেরকে দেখাচ্ছে, মানে একই জিনিস বারবার হচ্ছে, তো সেইটা আমাদের চোখে পড়ে যায়। মানে একটাই জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এইটাই ঘটবে, আবার সেই পরের সিনেমা আসছে সেইটাই হচ্ছে, তো এরকম আমার কিছু কিছু জায়গায় মনে হয়েছে। তাই জন্য এই ফিল্মটা যদি আমি রেটিং হিসেবে দিতে চাই 10-এ, কিন্তু এই ফিল্মটা আমি 8 রেটিং দেবো। একটা দুটো রেটিং আমি ওই সব সিনগুলোর জন্য স্ক্রিন প্লেতে মানে একটু লম্বাও মনে হয় ফিল্মটা, যেহেতু বারবার রিপিট মনে হচ্ছে, যেহেতু ফিল্মটা লম্বা, তাই জন্য কিন্তু একটু রিপিটেটিভ মনে হয় কিছু কিছু সিন। বাকি পুরো ফিল্মটা ঠিক আছে, মানে ঠিক আছে, মানে হেভি ফিল্ম আছে, ক্লাইম্যাক্স তো মারাত্মক, প্রি ক্লাইম্যাক্স হেভি, সেকেন্ড হাফটা দুর্দান্ত, কিছু কিছু সিনস যেগুলো যেখানে পারফরমেন্সের দ্বারাই মানে আপনাকে ইমোশনাল করে তুলবে, সেগুলো ব্যাপক। ওই জন্য সানাম তেরি কাসমের কিন্তু এখনও এতটা রিপিট ভ্যালু, এখনও এতটা রিকাল ভ্যালু আছে, এবং সেটা পুরোটাই ক্রেডিট যায় এই ফিল্মের মানে অ্যাক্ট্রেস মাওরা হোকেন্স আর এই ফিল্মের অ্যাক্টর হর্ষবর্ধন রানে। আমি হর্ষবর্ধনকে একটু কম রাখছি, কারণ তার ডায়লগ ডেলিভারির মাধ্যমে তার অ্যাক্টিং স্কিলটা পড়ে যায় মনে হয়েছে, আমার মনে হয়েছে, আপনাদের জানি না। কিন্তু মাওরা হোকেন্স সে প্রত্যেকটা সিনে দুর্দান্ত মানে পারফরমেন্স দিয়ে বেরিয়ে গেছে, সে একমাত্র এই ফিল্মটার পুরো একদম হার্ট মনে হয়, এবং সে একা হচ্ছে এখানে রবার্ট ডাউনি জুনিয়র মানে আছে আয়রন ম্যান, ঠিক আছে, পুরো মার্ভেল ইউনিভার্সকে বাঁচিয়ে নেয়। তো এই ফিল্মটা দুর্দান্ত ফিল্ম, ঠিক আছে, কিন্তু কিছু নেগেটিভস আছে, এমন নয় যে ফিল্মটা সত্যি পুরো জেনুইনলি একটা 100% পারফেক্ট ফিল্ম, এবং কোনো ফিল্মে কিন্তু পারফেক্ট হয় না। এই ফিল্মটা যেরকম বললাম যে কিছু কিছু মানে লাভ অ্যাঙ্গেলের সিন সেগুলো রিপিট মনে হয়, এবং কিছু কিছু কোথাও কানেকশন আমাদের বসে না, আমার মনে হলো এই হলো আবার এইটা হচ্ছে, ঠিক আছে। তো কিছু কিছু কানেকশানও মানে ডিসকানেক্ট হয়ে যায়, যেটা আমার মনে হয়েছে পার্সোনালি, তাই জন্য ওইগুলো আমি নেগেটিভ দিকেই রাখবো। তো রাইটিংয়ে কিছু কিছু চেঞ্জেস করা দরকার ছিল, বাকি রাইটিংটা ভালো, ফিল্মটা রানিং লেন্থটা অনেকটা বড় মনে হয়, কিছু কিছু সিন যেরকম বললাম অনেকটা বারবার দেখা মনে হয়, এবং ফিল্মটায় যে জিনিসটা তারা বুঝছে সেই জিনিসটা যে অনেকক্ষণ পর হচ্ছে, এবং সেই জিনিসটা এমন একটা সিচুয়েশনের মাধ্যমে সে বোঝাচ্ছে, মানে সেটা আমাদের একটু খুব একটা হেভি মনে হচ্ছে না কানেকশনটা, ঠিক আছে, মানে হেভি একটা ফিল্মটা স্ক্রিন প্লের সাথে আমরা ঠিকভাবে জুড়ছি না, মানে ওই পোর্শনগুলো যে একটা জিনিস এই এতদিন পরে এইভাবে দেখছে, ঠিক আছে, বুঝতে পারছে সে এর আগেও একবার মানে সে একটু ক্যারেক্টারটা মেয়ে যে এই যে মাওরা হকেন্স যে ক্যারেক্টারটা সে একটু অন্য টাইপের, তো কিরকম একটা যেন ডিসকানেক্ট মনে হয়, আমার মনে হয়। এবার আমি তো মানে ফিল্ম নিয়ে আমার বিশাল লেভেলের কিছু জ্ঞান নেই, আমি অ্যাজ এ জেনারেল অডিয়েন্স সেইভাবেই রিভিউ করি, তো আমার এরকম মনে হয়েছে। আপনাদেরকে এটা মনে হয়েছে যে লাভ স্টোরিটা অনেকটা রিপিট মনে হয়েছে মাঝে মাঝে, এবং মানে কোথাও একটা জিনিস দেখাচ্ছে এরকম, আবার কিছু পরের সিন অন্য রকম হয়ে যাচ্ছে, সেগুলোকে আপনাদের সাথে মনে হয়েছে নাকি অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম রিয়াকশন, কারা কারা সানাম তেরি কাসম 2016-তে থিয়েটারে দেখেছিলেন, এবং কারা কারা এখন 2025-এ রিলিজ হওয়ার পর থিয়েটারে দেখেছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই ফিল্মটা আপনাদের কিরকম লেগেছে, সানাম তেরি কাসম আপনাদের কিরকম এখনো লাগে বা লেগেছিল আগে, বা এখন নতুন দেখার পর লাগছে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা আমার মতো এখনো সানাম তেরি কাসম দেখেননি, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফিল্মে 3-4 জন আছে যারা খুবই স্ট্রং একটা পজিটিভ পয়েন্টস, তারাই হচ্ছে এই ফিল্মের হিরো, তারাই হচ্ছে এই ফিল্মের জান, অ্যাক্ট্রেস, অ্যাক্টর এবং মিউজিক হিমেশ রেশমিয়া, এবং তার সাথে সাথে এখানে যে রাইটিং করেছে সে মানে ব্যাপক, যে রাইটিং করেছে তার মারাত্মক কাজ, এখানে কিছু কিছু লুফলস আছে, কিন্তু তা সত্ত্বেও ফিল্মের পারফরমেন্স খুব সুন্দর। এখানে যে বাবা মায়ের রোল প্লে করেছে তাদেরও পারফরমেন্স খুব সুন্দর। ফিল্মটা দেখার সময় দুটো ফিল্মের কথা মনে করা ছিল, একটা হচ্ছে টু স্টেটস এবং আরেকটা হচ্ছে আমাদের ওই দিল হে মুশকিল। আপনাদের কি মনে হয়েছে নাকি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।